तुम करो तो चमत्कार, हम करे तो থাক আর বললামই না। ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন। মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি। এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমার বাবা বলেছিল, a budget is a moral document, for it reveals not only what a government can afford, but it also chooses to value. আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম ৭ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হুম্মাম কাদের চৌধুরী। জনাব হুম্মাম কাদের চৌধুরী, আপনার সময় ৭ মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার বাজেটের উপরে আলোচনা শুরু করার আগে আমি আপনাকে একটু বলে রাখি, আমি বর্তমানে একটু কনফিউজড আছি। বেশ কয়েকদিন ধরে আমাদের বিরোধী দলের নেতাদের অনেকগুলি স্পিচ শুনলাম। শুনে একটা জিনিস বুঝতে পারলাম যে যখন আমাদের অর্থমন্ত্রী কোনো বড় ধরনের প্রজেক্টের কথা বলে তখন ওনারা নারাজ হন, কারণ বাজেটটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবে ওনারা যখন বক্তৃতা দেন, বক্তৃতার সময় শেষ হয়ে যাওয়ার পরে 2 মিনিট আবদার করে নেন নিজ এলাকার ব্যাপারে কথা বলার জন্য। নিজ এলাকার ব্যাপারে কথা বলতে গিয়ে তারা বলেন, বেশিরভাগই বলেছে 4 লেনের রাস্তা লাগবে, 20টা ব্রিজ লাগবে, কিছু কাঁচা রাস্তা পাকা করতে হবে, সব কিছুই বলল। কথাগুলো শুনে মনে হলো উর্দুতে একটা কথা আছে, তুম করো তো চমৎকার, হাম করে তো থাক আর বললামই না। স্পিচে চলে যায় মাননীয় স্পিকার। আমার বাবা বলেছিল, a budget is a moral document, for it reveals not only what a government can afford, but it also chooses to value. আপনাকে আজকে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সরকার আমাদের হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। সবাই ছোট ছোট করে বলে, একজনে বলে এডুকেশন, একজনে বলে হেলথ কেয়ার, সব কিছু যদি আপনি এক জায়গায় মিলিয়ে নেন তাহলে ওটাকে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টই বলা হয়। এখন এই জায়গাটায় যখন আমি আসি, আমাদের টেকনিক্যাল এডুকেশনের ব্যাপারে প্রথমবারের মতো আমি শুনতে পেরেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার একটি বড় অঙ্কের বাজেট আমরা তৈরি করেছি এই সেক্টরের জন্য। আমি তার কারণে ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। মাননীয় স্পিকার, এই বাজেটকে ডিসক্রাইব করার সময় বিরোধী দলের নেতারা এটাকে বলেছে রিস্কি, ওভার অ্যাম্বিশাস, একবার বোধহয় শুনেছিলাম একজন বলেছিল ফ্যান্সিফুল। এখন গতকালকে আলাপ আলোচনার সময় আমার পিছনে একজন আমার নিজের দলের একজন নেতা বলেছিল এটা একটা সাহসী বাজেট। এখন আপনি হয়তো শুনে সাহসী কেন বললাম, উনি বলেছিল আপনি চিন্তা করছেন, তবে আমি একটু ব্যাখ্যা দিয়ে রাখি। আমার প্রধানমন্ত্রী আইনমন্ত্রী এনেছে চট্টগ্রাম থেকে, সাহসের কমতি ওখানে কোনো সময় হয় না। আলহামদুলিল্লাহ। আইনমন্ত্রী না, অর্থমন্ত্রী। সরি, অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনার থেকে বেশি সময় নিব না, কারণ আমার নিজ এলাকারও কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই যেটা ন্যাশনাল ইম্পর্টেন্সের সাথে চলে আসে। আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম ৭ আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায় একই ধরনের সমস্যা ঘটছে। আমি একটু, অনেকে বলেছেন আপনাকে যে এই বাজেটটা খালি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না। আমি একটু প্রফিট আর লসের ব্যাপারে আসি। 2021 থেকে 2026 পর্যন্ত এই অবৈধ এই বালির ব্যবসার থেকে রাঙ্গুনিয়া একা ওখান থেকে 12,80,00,000 টাকা রেভিনিউ কালেক্ট করা হয়েছে ট্যাক্সের আকারে। তবে এই বালি এক্সট্রাকশনের কারণে যে ক্ষতিটা হয়েছে
এই নদী ভাঙ্গনের কারণে আমাদের ওখানে 80 কোটি টাকার খরচ করতে হয়েছে ব্লকের মাধ্যমে এবং নদীর পাড় ঠিক করার কারণে। এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ট্যাক্স কালেকশন আমাদের বাড়াতে হবে। বর্তমানে বিশেষজ্ঞরা বলছে 60 to 70% of all sand extracted from the river is done so illegally. এই ইলিগাল ব্যবসার কারণে বর্তমানে এই ব্যবসাটা খালি একজন সেক্টরের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে, এটা হচ্ছে কি একটা মাফিয়া সেক্টর। এই মাফিয়া সেক্টরের কারণে আমার এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে মাসুদ চৌধুরী নামের আমাদের যুব দলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জিনিসটা আমি তুলে ধরছি কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমানের হোম মিনিস্ট্রির বাজেটকে 6.2%-এই খালি ইনক্রিজ করা হয়েছে। এই 6.2% ইজ নট এনাফ। আমাদের বাংলাদেশের পুলিশকে যেভাবে করে আমরা দেখি বর্তমানে, তাদেরকে আরো শক্তিশালী করতে হবে। দে হ্যাভ টু বি ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড। মাননীয় স্পিকার, আমাদের একটা এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট, আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি to accept the things I cannot change, the courage to change the things I can, and the wisdom to know the difference. Alhamdulillah, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. The things that have been changed, আমি ওটা একটু বলে দিই। বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সোশ্যাল সেফটি নেট বলে কিছু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সোশ্যাল সেফটি নেট ক্রিয়েট করার জন্য ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ওটার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। দ্য থিংস উই ক্যানট চেঞ্জ, আমাদের বাংলাদেশে ওনারা বারবার করে বলছে ট্যাক্স কালেকশনের উপরে আমরা নির্ভর। আমি ট্যাক্স কালেকশনের উপর নির্ভর না, আমি এফডিআই এর উপরে নির্ভর। আমি যে ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন, আরো 2 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি। মাননীয় স্পিকার, ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য, ফরেন ইনভেস্টমেন্টের যারা যারা ইন্টারেস্টেড আছে তারা বারবার করে একটা জিনিসই খুঁজে, স্টেবিলিটি। এই স্টেবিলিটির কারণেই মাননীয় অর্থমন্ত্রী আমাদের কর্পোরেট ট্যাক্স বাড়ায়নি। মাননীয় অর্থমন্ত্রী knows exactly where to make the change and where not to make the change. ওটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে বলেছিলাম বেশি সময় নিব না, তবে একটা জিনিস বলে আমি শেষ করতে চাই। আমাদের বিরোধী দলের বন্ধুরা বারবার করে বলে যে এই বাজেটটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মোটা বাজেট দেওয়া হয়েছে। সেই কারণে একটা মজার একটা জিনিস বলে দিতে চাই। I ask the opposition not to judge this budget on its waistline, but on its backbone. আমাদের অর্থমন্ত্রী এমন একটা ব্যাকবোন বানাতে চেষ্টা করছে যেটার উপরে আমরা নেক্সট 5 বছরের ডেভেলপমেন্ট আমরা দাঁড়া করাতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, বাজেটের যে শব্দ, বাজেট শব্দটি, এটার উৎপত্তি একটি ফ্রেঞ্চ ওয়ার্ড এবং সেই ফ্রেঞ্চ ওয়ার্ডের মানে হলো থলের ব্যাগ। ইউরোপীয় দেশগুলোতে অর্থমন্ত্রী বর্গ সেই থলের ব্যাগ থেকে নথিপত্র বের করতেন এবং সেটি কালের পরিক্রমায় এই বাজেট শব্দে
রূপান্তরিত হলো এবং যার অর্থ বর্তমানে দাঁড়ায় আয় ব্যয়ের পরিকল্পনা। এবং এই টাকাগুলো, অর্থগুলো আসে জনগণ থেকে। এই অর্থ, অর্থাৎ জনগণের যে অর্থ, আলটিমেটলি তাদেরই সকল কিছু, আমাদের ক্ষমতার উৎস তারা, এবং আমাদের বাজেট থেকে শুরু করে আগামী দিনের সকল কর্মেরও গন্তব্য তারা, উৎসও তারা। সেই মানুষগুলোর অর্থ আমাদের কাছে আমানত, অর্থাৎ সরকারের কাছে। এই আমানতের খিয়ানত হবে এমন কোনো কাজ মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, যার সারা জীবন কাটল বঞ্চনার, নিপীড়নের, সাধারণ মানুষ যেভাবে কষ্টে ছিল তার চেয়ে এতটুকু কম কষ্টে আমাদের সংসদ নেতা ছিলেন না জনাব তারেক রহমান। সেই পরিবার, তার ভাই, তার মা আমাদের নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার বাবা হত্যা হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতএব সেই মানুষটা এই আমানতকে খিয়ানত না করবেন, না আমাদেরকে করতে দেবেন। অতএব বিরোধী দলের পক্ষ থেকে যখন সন্দেহ শুনি, যখন প্রশ্ন শুনি, তখন একদিকে মনে হয় এটাই তো হবার কথা, কেননা সংসদ নেতা তো সেটাই চেয়েছেন যে আমাদের জাতীয় বিতর্ক, আমাদের জবাবদিহিতা, আমাদের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, প্রধান মঞ্চ এই সংসদ হবে। সেজন্যই কিন্তু আমরা মাসের পর মাস এই সংসদকে কার্যকর রেখেছি তার নির্দেশনায়। অতএব এখানে আপনারা সমালোচনা করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা পরামর্শ দেবেন বিরোধী দল, সেটাই আমাদের কাছে আসলে কাম্য। অতএব ধন্যবাদ জানাই সেই অর্থে যে এখানে ব্যাপকভাবে আলোচনা হয়, সমালোচনার খাতিরে, শুধু সমালোচনার খাতিরে যেন সমালোচনা না হয় সেই নিবেদনটিও রাখলাম। আমি এই সুযোগে, কিছুক্ষণ আগে বলে গেছেন আখতার হোসেন মাননীয় এমপি এবং আবুল হাসনাত আবদুল্লাহ মাননীয় এমপি, তাদের দুটো তিনটে বক্তব্য আমার মনে হয়েছে এগুলো কিছু আলাপ আলোচনার খোরাক। অনেকগুলোর উত্তর আমি জানি মন্ত্রণালয়গুলো দেবে, কেননা সেগুলো স্পেসিফিক, সেগুলো অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। কিন্তু আমি যেটা বলতে চাই, আখতার হোসেন সাহেবের যে একটি বক্তব্য ছিল, থোক বরাদ্দের বিষয়ে তিনি সন্দিহান। তিনি মনে করেন এখানে দুর্নীতি হতে পারে, অনেক কিছু হতে পারে। অবশ্যই সেই কারণেই তো আপনি আপনার বক্তব্য দিবেন, হবে কি হবে না সেই গুড গভর্নেন্স আমরা সকলে মিলে এই আলোচনা, যখনই কোনো সমস্যা দেখবেন আপনারা বলবেন, এবং সে কারণেই সংসদ কিন্তু চলমান, সে কারণেই সংসদ কার্যকর থাকাটা খুব জরুরি। অতএব আপনাদের বক্তব্য শোনার জন্য, এই ব্যালেন্সটা করবার জন্যই তো সংসদ। সংসদীয় রাজনীতিতে অথবা সংসদীয় গণতন্ত্রে বিরোধী দল সরকারের অংশ। অতএব এই বাজেট, যে বাজেট নিয়ে আমরা আলোচনা করি, সেই বাজেট তখনই সাকসেসফুল হবে যখন বিরোধী দল আমাদের সাথে সেই আমানতের খিয়ানত না করবার যে প্রক্রিয়া, যেটাকে আমি ডাকি বা আমি বলি ইবাদত, সেই ইবাদতে আমরা একসাথে কাজ করব। যেমনটি আমরা মসজিদে ছাদের তলে দাঁড়িয়ে এক সারিতে নামাজ পড়ি, ইবাদতও করব একসাথে। আখতার হোসেন সাহেব আরেকটি কথা বলেছেন যে কল্যাণ রাষ্ট্র, আমি বুঝে নিয়েছি তিনি বলতে চাচ্ছিলেন সামাজিক সুরক্ষা নিরাপত্তায় যে ব্যয় হবে, আসলে এটা ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট। তাও তার কথা সূত্র ধরে বলছি যে ব্যয় হবে, সেটা জাতিকে অলস করে দেবে কিনা। আমি সোশ্যাল পলিসির একজন ছাত্র, আমার এমফিল ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে সোশ্যাল পলিসির উপরে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার, কল্যাণ রাষ্ট্র, এগুলো নিয়ে কিছু পড়াশোনা আছে। কল্যাণ রাষ্ট্রের প্রথম যে নিদর্শন যিনি রেখেছিলেন তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যিনি তার মদিনা সনদে তার রাষ্ট্র দর্শন দিয়ে বুঝিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে পরিচালনা করতে হয় এবং সেখানে কল্যাণ ব্যবস্থাকে কিভাবে রাখতে হয়। সেখান থেকে জাকাতও এসছে আমাদের, সেখান থেকে নয়, আমি বলতে চাইছি আমাদের সব কর্মকাণ্ডী ইসলামে এই যে কল্যাণমূলক কাজগুলো, সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, আমাদের চিন্তায় রাখতে হবে। কোনো দেশ যেমন মাননীয় সদস্য 3 মিনিট বাড়ানো হলো, 3 মিনিটস। সময় 3 নেই না, minutes, আমাকে thank you. 5টা মিনিট, মাননীয় স্পিকার 5টা মিনিট একটু কষ্ট করে যদি দেন। একটু দিয়েন। সোশ্যাল ডেমোক্রেটিক কান্ট্রি, সুইডেন, নরওয়ে, যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এই দেশগুলোতে কোনো কল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তারা পিছিয়ে পড়ে নাই। কেননা যে কোনো উন্নয়নের প্রকৃত সূচক জনগণের জীবন, মানুষের জীবন। আমাদের বাজেটে আমাদের দূরদর্শী রাষ্ট্রচিন্তা থেকে আমাদের প্রধানমন্ত্রী, সংসদ নেতা জনাব তারেক রহমান এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট তারা উপস্থাপন করেছেন, সেই বাজেটের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি 3/1 অথবা তারও বেশি আমাদের সুশিক্ষা, সুস্বাস্থ্য এবং কল্যাণমূলক সামাজিক সুরক্ষা, নিরাপত্তায় আমরা ইনভেস্টমেন্ট করছি। এটা কিন্তু ইনভেস্টমেন্ট, এটা ব্যয় নয়। আমরা এই বাজেটকে একইভাবে দেখলে চলবে না গত 55 বছরের বাজেটের মতো করে। এই বাজেট আমাদের আগামী 5 বছরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার শুধু প্রথম ধাপ মাত্র। এবং সেই ধাপ কি, সেই ধাপের পেছনে কি চিন্তা, ফিলসফি, ভিশনটা কি? ভিশনটা হলো আবারও সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুসংস্কৃতি এবং ছেলেদের জন্য খেলার মাঠ, আমাদের বাচ্চাদের পড়াশোনার মান বাড়ানো, অনেকগুলো কাজ আছে। সামাজিক সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, অর্থাৎ এই যে কৃষক কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড, এই সকল কিছুর মাধ্যমে মানুষের জীবনকে আরও স্বাধীন করা। 71-এর আলাপটাই ছিল অর্থনৈতিক সামাজিক মুক্তি। আমরা সেই মুক্তির কথা আবারও 24-এ বলেছিলাম, বারবার যেহেতু বাংলাদেশ হোঁচট খাচ্ছে। সেই মুক্তির জন্যই তো এই বাজেট, এবং এই বাজেটের ফিলসফিতে সেই জন্য শুধু অঙ্ক দিয়ে দেখলে হবে না। অঙ্ক সংখ্যা একটি এখানে নির্দেশক মাত্র। আমি আবুল হাসান আবদুল্লাহর একটি প্রসঙ্গ, যে আলাপটি তিনি করেছেন, সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না তো, আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। কেননা জনগণের জন্যই সেই টাকা, মাননীয় স্পিকার, দেয়া হবে, কোনো ব্যক্তিকে দেয়া হয় না। কোনো এমপি আমরা আলাদা করে কোনো বরাদ্দ নিয়ে কোনো কিছু করি না। একটু কারেকশন করলাম, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার 18 সেকেন্ড আছে, আমি 1টা মিনিট পেলে জাস্টিস হবে আমার এলাকার প্রতি। চট্টগ্রাম, একটু মাননীয় স্পিকার, চট্টগ্রামের আমি যখন থেকে রাজনীতি করি এবং আমার বাবা যার কাছ থেকে আমি অনুপ্রাণিত, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ম্যাডাম এবং আমার নেতা জনাব তারেক রহমান, আমাদের বাড়ানো হলো মাননীয় চিফ হুইপের অনুরোধে। জি, যে উদ্দেশ্য সেটা হলো মানুষের স্বাধীনতাকে প্রসারিত করা। অমর্ত্য সেন সেটাই বলেছে, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম, বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট। সেই স্বাধীনতাকে প্রসারিত করতে হলে চট্টগ্রাম 10 সহ চট্টগ্রামে, আমি আবারও উল্লেখ করছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুনয় বিনয় আবেদন করছি, চট্টগ্রাম 10-এ একটি হাসপাতাল দরকার। হালিশহর পাহাড়তলিতে আমি অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি জমি, সেটাকে এয়ারমার্ক করে চিহ্নিত করে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিয়েছি ডিও লেটার। একটি সাংস্কৃতিক হাব, কালচারাল ইউথ ট্রান্সফরমেশন হাব দরকার চট্টগ্রাম 10-এ, সেটার জন্য একটি জমি আমি এয়ারমার্ক করেছি। চট্টগ্রামে খেলার মাঠ, আমার 10 আসনে। চট্টগ্রামে লাইব্রেরি বাড়ানো দরকার পড়ার জন্য। এগুলোর মাধ্যমেই আমরা মাদক এবং কিশোর গ্যাং থেকে সমাজকে দূরে রাখতে পারবো। কারাগার বাড়াতে হবে না, আমাদের খেলার মাঠ, সংস্কৃতি কেন্দ্র বাড়াতে হবে। আমাদের সুশিক্ষা, আমাদের উন্নয়ন করতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে, অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ।